কোনো ইকুয়েশন নাই, মানুষের দয়া দুয়া আমার সবথেকে বড় ইকুয়েশন। এদিকে দিদি আর মোদি দুজনাই দু তরফে আমাকে আক্রমণ করা হচ্ছে। দিদি বলছে মোদির কথা বলেছে, মোদি বলছে আমাদের কথা বলেছে। তাহলে কত বড় হস্তি আমি বোঝার চেষ্টা করুন। আমার একটা ওয়ার্ড মনে হচ্ছে গোল্ডেন ওয়ার্ড, সেই গোল্ডেন ওয়ার্ডকে নিয়ে ভোট করবে না। তাহলে নৈতিক দিক থেকে তাতে হেরে বসে আছে আমার কাছে না। তো সত্যকে মিথ্যা করার এই অপচেষ্টা কেন? আমি তো কিছু লুকিয়ে বলিনি, ওপেন বলেছি। আমি দিদির মতন সমঝোতা করিনি, ইডির হাত থেকে ভাই খোকাবাবুকে বাঁচানোর জন্য ইন্ডিয়া জোট ছেড়ে পালাইনি। সুপ্রিম কোর্টে গিয়ে সন্দেশকালের ক্রিমিনালদের রক্ষা করার চেষ্টা করিনি। কুণাল ঘোষ আপনি জানেন গতকাল দল থেকে সাসপেন্ড করা হয়েছে। সেখানে কুণাল ঘোষ কতগুলি বিস্ফোরক মন্তব্য করেছে। প্রথমত বলেছেন 2021-এর আগেই এই সরকার জানতো যে টাকা দিয়ে চাকরি বদলি হচ্ছে এবং এই কারণেই পার্থ চট্টোপাধ্যায়কে শিক্ষামন্ত্রী করা হয়নি, তাকে শিক্ষামন্ত্রী করা হয়েছে। কুণালের এই অভিযোগ। কুণাল ঘোষকে আমার সঙ্গে পরিচয় সাংবাদিক যখন ছিল তখন থেকে, আমি তখন বিধানসভায় এমএলএ ছিলাম, তখন কুণালবাবু বিধানসভায় যেতেন, ইয়াং ছিলেন তখন, তিনি লিখতেন প্রতিদিন একটা পেপার ছিল তখন বুঝি। এই কুণাল ঘোষকে এর আগে সারদা কাণ্ডে এই দিদি সত্য হোক মিথ্যা হোক তাকে সারদা কাণ্ডের আসামি করেছিল। সেই কুণাল ঘোষ যখন কোর্টে যেত তখন এই মমতা ব্যানার্জিকে সব থেকে আগে চোর বলতে শুনেছি কুণাল ঘোষের মুখে। ঢেলো পাহাড়ের গল্প, কালিম্পংয়ের ঢেলো পাহাড়ে সারদা কোম্পানির মালিকের সঙ্গে দিদির যে আলোচনা তার কথা তিনি বলেছেন। শুনে রাখুন আপনারা, এই সারদা কোম্পানির কাছ থেকে, সুদীপ্ত সেনের কোম্পানির কাছ থেকে এই মমতা ব্যানার্জি 27 কোটি টাকা ইলেকটোরাল বন্ডে চাঁদা নিয়েছে। নির্বাচনী তহবিলে 27 কোটি টাকা চাঁদা নিয়েছে এই মমতা ব্যানার্জির দল। তা কুণাল ঘোষ বললেন ঠিকই, অনেক দেরিতে বললেন। তো সবাই জানে এত বড় রাজ্য, দিদির হাতে পুলিশ, হাজার হাজার বেকার যুবককে চিটিং করে প্রতারণা করে টাকা কামানো হচ্ছে, দিদি জানতো না? পার্থ চ্যাটার্জি কি একা টাকা কামানোর ক্ষমতা রাখে? পার্থ চ্যাটার্জির টাকার ভাগ কি দিদি পায়নি, খোকাবাবু পায়নি? কেষ্টমণ্ডল কি একা টাকার কামানোর ক্ষমতা রাখে যদি তার পাশে দিদি না থাকতো? পশ্চিমবঙ্গে চুরি, জোচ্চুরি, বাটপাড়ি, গরু পাচার যা যা হয়েছে সরকারের দৃষ্টির বাইরে হয়েছে, কথাকে বিশ্বাস করবে? পশ্চিমবঙ্গের পুলিশ মন্ত্রীকে মমতা ব্যানার্জি, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীকে মমতা ব্যানার্জি, তার অধীনে সমস্ত দপ্তর, হাজার হাজার যুবকের কাছ থেকে প্রতারণা করে টাকা নিয়ে চাকরি দেওয়া হচ্ছে। তিনি কিছু জানতেন না? যদি জেনে না থাকতেন তাহলে নৈতিক কারণে পদত্যাগ করতেন। বাংলার মুখ্যমন্ত্রী নৈতিকতার যদি এতটুকু অবশিষ্ট থেকে থাকে আজও পর্যন্ত আপনার রাজনীতিতে, এই মুহূর্তে নির্বাচনের আগে পদত্যাগ করে বাংলার মানুষকে বলুন আপনি অপদার্থ, আপনি অযোগ্য, আপনি অদক্ষ, তবে বুঝবো আপনার নৈতিকতা আছে। মানুষের কি হয় জানেন? যাহাই হোক, আমার তো ব্যবস্থা হোক, এটা বলে ডেসপারেশন। এখানকার বেকার যুবকরা তারা দেখছে যে তৃণমূলের নেতাদের টাকা না দিলে, ঘুষ না দিলে, সরকারের মন্ত্রীদের ঘুষ না দিলে আমার চাকরি হবে না। তাই যাহাই হোক, নীতি থাক, নৈতিকতা থাক, আদর্শ থাক, চাকরিটা করে সংসার বাঁচাই। তার জন্য তাদেরকেও কিন্তু ঘর বন্ধক, সোনা বিক্রি, সব জমি বন্ধক করতে হয়েছে। তারা কেউ টাটা বিড়লার ঘরের তো সন্তান নয়। তারা টাকাটা দিয়েছিল, জানে তারা অনৈতিক কাজ করছি, কিন্তু তারা জানে আজকে সরকারের কাছে অনৈতিক কাজ করলে সেখান থেকে সুবিধা পাওয়া যাবে, তাই তারা দিয়েছিল। চাকরিটা বড় কথা। নিজে বাঁচলে বাপের নাম, চাচা আপন প্রাণ বাঁচা, তাই নিজেরা অনৈতিকভাবে চাকরিটা ম্যানেজ করেছিল। তখন যদি জানতো তারা যে ভবিষ্যতে এরকম হবে, তারা নিশ্চয়ই টাকা দিতে যেত না। উল্টা দিকে নৈতিকভাবে যারা দক্ষতা যোগ্যতা প্রমাণ করার বিনিময়ে চাকরি পাচ্ছে, তারাও বঞ্চিত হচ্ছে। অর্থাৎ এখানে বঞ্চিত হচ্ছে, প্রতারিত হচ্ছে উভয় পক্ষ। তার মধ্যে কিছু যুবক 4000 থেকে 4500, তারা বলছে যে আমরা ওএমআর সিটের চ্যালেঞ্জ করছি, যে আমরা যোগ্যতা প্রমাণ করে চাকরি পেয়েছি। তারাও মাঝখান থেকে মার খাচ্ছে। সকলের জন্য আমার বড় অদ্ভুত লাগছে এই সমস্ত
বেকার যুবক যুবতীরা, তাদের বয়স পার হয়ে যাচ্ছে, চাকরি কবে আর পাবে জানে না। সবথেকে বড় কথা, স্কুলগুলো কি হবে তা আমরা জানি না। এতগুলো শিক্ষক স্কুল থেকে হাওয়া হয়ে যাবে, এতগুলো শিক্ষক ভোটের বাজারে থাকবে না। এক চরম বিশৃঙ্খলা, এক চরম অরাজকতা বাংলার শিক্ষা জগতে নেমে আসছে। এর থেকে বাংলার নিস্তার পাবে কীভাবে জানা নাই। দাদা, 2004 সালে কংগ্রেসের এই পক্ষ থেকে একটা পত্রিকা প্রকাশ করা হয়েছিল, সেখানে সিপিএম এর হাতে খুন হওয়া কংগ্রেস কর্মীদের 593 জনের তালিকা প্রকাশ করা হয়েছিল। এবার সেই পুস্তিকা হাতে করে নিয়ে তৃণমূল এবং বাম কংগ্রেস জোটের বিরুদ্ধে প্রচারে নেমেছে, কি বলবেন? কিছু বলার নাই। বিষয়টা হচ্ছে যে তৃণমূলের আমলে সেই সমস্ত সিপিএমের যাদেরকে হারমাত বলতাম আমরা, তারা কিন্তু তৃণমূল দলের দামাদ হয়ে গেছে। অবশ্যই প্রতিবাদ করেছি, অবশ্যই লড়েছি, আজ লড়ছি একজোটে দেশের স্বার্থে। ভুলে যাবেন না, রাষ্ট্রের স্বার্থে। দেশ আগে, পার্টি পরে। বামেদের সঙ্গে অনেক বিরোধ আছে আমাদের, অনেক লড়েছি, আমি লড়েছি। এই লোকসভা নির্বাচনে বামেদেরকে হারিয়েই আমি এমপি হয়েছি, কোনো এখানে আমার দ্বিধা নেই। কিন্তু আজও আমাকে বিশ্বাস করতেই হবে এটা, যে বামরা কখনো সাম্প্রদায়িক শক্তিকে প্রশ্রয় দেয়নি। বামেদের ভাবনা কখনো সাম্প্রদায়িক শক্তি উৎসাহিত হয়নি। সেই জায়গাটায় দাঁড়িয়ে একটা জায়গায় আমাদের মধ্যে ঐক্য আছে, রাষ্ট্রের স্বার্থে, ধর্মনিরপেক্ষ ভারতবর্ষের স্বার্থে, গণতান্ত্রিক ভারতবর্ষের স্বার্থে আমাদের অবশ্যই ঐক্য আছে। তারা নিশ্চয়ই চেষ্টা করছে, এখানে ভুল নয়, অবশ্যই দিয়েছি। আমরা লড়েছি ভাই, আমি লড়েছি, জেল কেটেছি, কত কি হয়েছে, অস্বীকার করছি না তো। আমরা তো খোলা মঞ্চে দাঁড়িয়ে বলি সব কিছু, খোলা আকাশের নিচে দাঁড়িয়ে সব কিছু করছি। রাষ্ট্রের স্বার্থে, দেশের স্বার্থে, ধর্মনিরপেক্ষতার স্বার্থে, গণতান্ত্রিক ভারতবর্ষের স্বার্থে, হ্যাঁ করছি। এবং সেদিনকার যারা হার মারছিল সিপিএম পার্টির, আজ তারা তৃণমূলের দামাদ হয়েছে, সেটাও দেখে নিন। তৃণমূলের ঘরে জামাই হয়েছে তারা, তারাই তো তৃণমূলের মস্তান এখন। সেটা কই তৃণমূল বলছে না একবারও। তৃণমূল তালিকা দিক, সেদিনকার কংগ্রেস সিপিএম পার্টির কত খুনিকে তাদের দলে নেওয়া হয়েছে, আমন্ত্রণ করা হয়েছে, তাদের দলে গ্রহণ করা হয়েছে, তাদের স্ট্যাটাস কি সে তালিকা দিতে পারবে? সেদিনকার এই তৃণমূল বলতো সিপিএমের হারমাদ, আজকে তৃণমূলকে বলতে হবে সেদিন ছিল তারা হারমাদ, আজ আমাদের ঘরের দামাদ।